শিক্ষা, সংস্কৃতি এবং সাহিত্য। বাঙালি জাতি নিজেদের শিক্ষা, সংস্কৃতি এবং সাহিত্যকে এমনভাবে ডেভেলপ করেছে যেটা যে কোনো ধর্ম নির্বিশেষে, যে কোনো বর্ণ নির্বিশেষে এবং যে কোনো জাত নির্বিশেষে সেটা সমানভাবে গ্রহণযোগ্য, সমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। যার ফলে একটা অসাধারণ নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা আমরা ইতিহাসে দেখেছি। কিন্তু বর্তমান যুগে যেভাবে দুটো ধর্মর ভিত্তিতে অথবা দুটো দেশের ভিত্তিতে বাঙালি জাতি যেভাবে নিজেদেরকে ডিভাইড করে রেখেছে, সেটা কি করে হলো এবং কি কি কারণ এর মধ্যে আছে সেগুলো জানা খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমি মূলত এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশ তৈরি হওয়া এবং বর্তমান পরিস্থিতি পর্যন্ত যেই বিষয়গুলো আমরা চোখে দেখতে পারি, যেসব পরিবর্তন ইতিহাস থেকে বর্তমান অবধি আমরা যেসব পরিবর্তনগুলো আমরা দেখতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করব। সালটা ছিল 1957। বাংলার নবাব তখন সিরাজউদ্দৌলা। তিনি তখন যুদ্ধ করছেন ইংরেজদের সঙ্গে এবং সেই যুদ্ধে তার তিনি পরাজিত হন এবং এবং তার পিছনে মূল কারণ ধরা হয় তার সেনাপতি এবং তার যাকে তিনি বিশ্বাসভাজন মনে করতেন, তিনি সেই বিশ্বাসঘাতকতা করেন এবং যার ফলে তার হার ধরে নেওয়া হয়। মির্জাফরের জন্য তাকে হেরে যেতে হয়, এটা আমরা সবাই জানি। তো এবং সেই যুদ্ধে ইংরেজরা সিরাজকে পরাজিত করেন এবং সেটাই প্রথম সবচেয়ে বড় জয়, যেটাকে সবচেয়ে বড় পরাজয় ভারতের বুকে যে কোনো রাজার। তো সিরাজের সেই হারটাকে ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরাজয় বলে মনে করা হয় ইংরেজদের কাছে, যেটার পর একটার পর একটা রাজ্য তাসের ঘরের মতো ভেঙে যেতে থাকে ইংরেজদের কাছে। নবাবের এই নবাবের রাজত্বের মধ্যে বর্তমান ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, বিহারের কিছুটা অংশ, উড়িষ্যার কিছুটা অংশ এবং আসামের কিছুটা অংশ নিয়ে জড়িত ছিল। বেঙ্গলের ইতিহাসে কিছু কিছু ঘটনা খুবই ইম্পর্টেন্ট ছিল, যার মধ্যে একটা হচ্ছে পলাশী যুদ্ধে সিরাজের হার, এবং সেকেন্ড যে ইনসিডেন্ট সেটা হচ্ছে বঙ্গভঙ্গ, যেটা 1905 সালে হয়েছিল। ইংরেজদের বঙ্গভঙ্গ করার পিছনে কিছু কিছু মূল কারণ ছিল, সেটা হচ্ছে বাঙালি জাতির এই যে তিক্ততা, এই যে নিজেদের মধ্যে এত একনিষ্ঠতা, এটা এবং বাঙালি জাতির যে উন্নত মনোভাব ছিল এবং জাগ্রত এক মানসিক ক্ষমতা ছিল এবং যে সাহিত্য সংস্কৃতির মাধ্যমে যে একটা বিপ্লব ঘটানোর ক্ষমতা ছিল, এটা ইংরেজদের অনেকভাবে প্রভাবিত করেছিল। যেমন এখানে ভারতের অনেক বড় বড় মস্তিষ্ককে জন্ম দেয় বাঙালি জাতি, যার মধ্যে রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, জগদীশচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, এদের মতো বড় বড় মস্তিষ্ককে ভারত জন্ম বেঙ্গল বাংলা বাংলা জন্ম দেয়। এই বাংলার এই উন্নত মস্তিষ্ক ক্ষমতা এবং উন্নত যে বিপ্লব ঘটনার যে পরাক্রমতা এবং মাস্টার সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার, এরাও যেভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে প্রভাবিত করেছিল, এসবের ফলে ইংরেজদের কাছে খুবই কষ্টজনক হয়েছিল এই ভারতের এই কমিউনিটিকে মেনটেন করার, বাঙালি কমিউনিটিটা। তখন তারা প্রথম ভাবে যে বাংলাকে ডিভাইড করতে হবে এবং 1905 সালে তারা বঙ্গভঙ্গ ইন্ট্রোডিউস করে। এর কারণ তারা দেখিয়েছিল যে তাদের অ্যাডমিনিস্ট্রেশন চালাতে অসুবিধা হচ্ছে, মানে শাসন করতে অসুবিধা হচ্ছে, শাসন ব্যবস্থা ঠিক রাখা, এটা মেন কারণ হিসেবে তারা দেখিয়েছিল। কিন্তু এর পিছনে যে অনেক বড় রহস্য ছিল, সেটা আমরা পরে গিয়ে বুঝতে পারি। 1905 সালে তো বঙ্গভঙ্গ হয়ে গেল। 1906 সালে যখন আমরা যাই, তখন দেখি তারা ঢাকায় মুসলিম লীগ গঠন করে। এই মুসলিম লীগ গঠন করা হঠাৎ করে হয়নি। ইংরেজরা মুসলিমদের এটা ভাবাতে সাহায্য করেছে যে কংগ্রেস হচ্ছে হিন্দু পার্টি। তখন যেহেতু কংগ্রেসে 94% হিন্দু নেতাই ছিল, 6% মুসলমান নেতা ছিল, কিন্তু এটা কখনোই ছিল না যে কংগ্রেস মুসলিম পার্টি, হিন্দু পার্টি বা এরকম কিছু। কিন্তু তারপরে ইংরেজরা এরকমভাবে প্রভাবিত করে মুসলমানদের যে কংগ্রেস হিন্দু পার্টি এবং মুসলমানদের জন্য আলাদা রকম একটা পার্টি বানাতে হবে। তো তার ফলে ওরা 1906 সালে ঢাকায় 30শে ডিসেম্বর এক নতুন পার্টি তৈরি করে, যার নাম হচ্ছে মুসলিম লীগ। এই মুসলিম লীগ, এই যে পার্টি তৈরি করা হলো, এটাই আগামী ভবিষ্যতে গিয়ে ভারতকে দুটো ভাগে ভাগ করে দেয় এবং ভবিষ্যতে সেটা 3 ভাগে পরিণত হয়, যার মধ্যে হচ্ছে ভারত পাকিস্তান। 1947 সালে যথাযথ ভারত দুভাগ হয় এবং যেহেতু ভারত ধর্মের ভিত্তিতে আলাদা না হলেও পাকিস্তান এবং বাংলাদেশ মূলত ধর্মের ভিত্তিতেই আলাদা হয়েছিল, ঠিক আছে। এবার মুসলিম লীগ সেটা তাদের নেতারা চেয়েছিলেন যে আলাদা মুসলমানদের জন্য আলাদা দেশ করে দেওয়া হোক। তার ফলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান
যেটা তৈরি হয়। এবং বাংলার ক্ষেত্রে সেটা হয় হচ্ছে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গ চলে যায় পাকিস্তানের কাছে, পশ্চিমবঙ্গ চলে আসে ভারতের কাছে। তো এখান থেকে ডিভাইড হয়ে যায় বাঙালি পুরোপুরি। প্রথমে তো সীমানা হিসেবে ভাগ ছিল, এর তারপরে ধর্মের ভিত্তিতে, এবং পরবর্তীতে সেটা দেশ হিসেবে ভাগ হয়ে যায়। আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ তৈরি করার পিছনে কারণগুলো কী কী। বাংলাদেশ তৈরি করার পিছনে মূলত বিভিন্ন কারণ দেখা যায়, যেটার মধ্যে হচ্ছে 1970 সালে পাকিস্তানে যেটা প্রধানমন্ত্রী নির্বাচনের যে ইলেকশন হয় সেটা হয় 1970 সালে। এবং যথাযথই যেহেতু আহ, বাংলা প্রভিন্সে আহ, তাদের সিট সংখ্যা অনেক বেশি ছিল, মানে যেটা আসন বেশি ছিল, তো সেই হিসেবে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তো এবার ব্যাপারটা হলো, বাংলাদেশ যখন ফরমেশন হয়েছিল, কিন্তু পাকিস্তানি এবং পুরো পশ্চিম পাকিস্তানি এবং পূর্ব পাকিস্তানি মানুষের মধ্যে অনেকটা পার্থক্য ছিল। এই পার্থক্যটি তাদের মেন বাংলাদেশ ফর্মেশনের কারণ হয়ে ওঠে। যেমন পাকিস্তানের পুরো পশ্চিম পাকিস্তান, যেটা বর্তমান পাকিস্তান আছে, সেই পাকিস্তানের যেসব আহ, শাসন যারা করছিলেন সেই সময়, তারা পশ্চিম পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশে যারা আছে তাদেরকে অনেকটা নিচু চোখে দেখতো। এর মধ্যে কিছু কিছু কারণ আমরা হাইলাইট করতে পারি, যার মধ্যে ইনইকুয়ালিটি কিসে, যে উর্দু ইম্পোজিশন। ফার্স্ট কারণ হচ্ছে উর্দু ইম্পোজিশন এর ফলে কি হয়, এবার পাকিস্তানিরা তারা কি যাচ্ছিল, পুরো 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 পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো জায়গাতেই উর্দু ইম্পোজ হোক। এর ফলে একটা মুদ্রা তৈরি হয় যে বাংলা ভাষা নিয়ে একটা আন্দোলন তৈরি হয়ে যায়, তখন মানুষের মধ্যে একটা রাগ তৈরি হয়। এবং তার মধ্যে যখন বিদেশ থেকে যে কোনো ফান্ডিং চলে আসতো, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যে বিদেশ থেকে যখন বিভিন্ন রকম ফান্ডিং আসতো, তখন পুরো পাকিস্তানের লোকদের খুব কম পরিমাণ দেওয়া হতো। ম্যাক্সিমাম ফান্ডিং তারা পশ্চিম পাকিস্তানে ইউজ করতো। এর ফলে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা যে কোনো ডেভেলপমেন্টের কাজ পুরো পাকিস্তান প্রায় হতোই না বললে চলে। এরপরে আসে ইনফ্লেশন। সেই সময় ইনফ্লেশন, যেটা বর্তমান বাংলাদেশে, সেই পুরো পাকিস্তানে ইনফ্লেশন অনেক বেশি বেড়ে গেছিলো। পুরো পাকিস্তানে ইনফ্লেশন এত বেড়ে যায়, তো মানুষ সেটাকে সহ্য করতে পারে না। এবং এত কিছু তো চলছিলই, এত কিছু প্রবলেম চলছিলই, তারপরে এই ওর চলছিলই, কিন্তু এর পাশাপাশি তখন একটা নতুন সাইক্লোন চলে আসে, যেটার নাম হচ্ছে ভোলা। সেই ভোলা সাইক্লোন যখন চলে আসে, মানুষের এত কিছু সহ্যের বাদ, এবং পাকিস্তান যথাযথই সেই সাইক্লোনটাকে মেনটেন করতে পারেনি, এবং এর ফলে মানুষ অনেক অতিষ্ঠ হয়ে যায় পাকিস্তানি গভর্নমেন্টের উপর। এর ফলে তারা আন্দোলন করতে থাকে। এবং আন্দোলন করলেই তো হবে না, এবার অ্যাডমিনিস্ট্রেশন পুরো পশ্চিম পাকিস্তানের কাছে আছে। এবার তাই শেখ মুজিবুর রহমানকে নেতা বানিয়ে পূর্ব পাকিস্তানের লোকগুলো নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে থাকে। এর ফলে 1970 সালে যখন ইলেকশন হয়, 1970 সালে যখন পাকিস্তানে ইলেকশন হয়, বোধ পাকিস্তানে, দুটো পাকিস্তানে, তখন শেখ মুজিবুর রহমান যথাযথ বেশি সিট পেয়ে জিতে যান। এইটুকু তো ঠিক ছিল, কিন্তু তারপরে যখন ইলেকশন জিতে যায় শেখ মুজিবুর রহমান, তো বাংলাদেশের উপর পুরো পশ্চিম পাকিস্তানের তরফ থেকে অনেক অত্যাচার শুরু হয়ে যায়। অত্যাচারটা এতটা তীব্র ছিল যে পাকিস্তানের তরফ থেকে ক্লেম করা হয় যে 26,000 মানুষকে মারা হয়েছে সেই সময়। কিন্তু এটা একটা পাকিস্তানি গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে, তো আমরা ইমাজিন করতে পারি যে আসল পরিমাণটা কতদূর। এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন রকম বই রিসার্চাররা বলে যে সেই সময় প্রায় 3 মিলিয়ন, মানে 30 লক্ষ লোককে মারা হয়েছিল। এবং শুধু মারা হয়নি, ধর্ষণ, খুন থেকে শুরু করে রাহাজানি, যত ধরনের অত্যাচার হয় সেই সময় সম্ভব সব কিছু হয়েছিল। এবং ওপেনলি এরকম অ্যাড্রেস করা হয়েছে, যত রকম ছাত্রনেতা শুরু করে রাজনীতিবিদ, শিক্ষক, প্রতিনিধি, যে কোনো সবাইকে অ্যারেস্ট করতে হবে। আর এই অত্যাচারটা চলেছিল মোটামুটি 8 মাস 2 সপ্তাহ 3 দিন ধরে। এবং যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়ান আর্মি, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তরফ থেকে পাঠানো হয়, ততদিন পর্যন্ত এই অত্যাচারটা চলেছিল। এই অত্যাচারটা শুধু পাকিস্তানি সেনাদের তরফ থেকে ছিল এমনটাই নয়, কিছু কিছু বাংলাদেশি মানুষও এতে সাহায্য করেছিল পাকিস্তানি সেনাকে। তাদের মধ্যে মেন একটা সংগঠন যেটা এখনও বর্তমানে আছে, সেটা হচ্ছে জামাতে ইসলামী। ঠিক আছে, এই এই দলটা এখন সেটা রাজনৈতিক দল, কিন্তু সেই সময় পাকিস্তানি সেনাকে সাপোর্ট করেছিল, এবং তার ফলে এদেরকে রাজাকার বলে ডাকা হতো। এই যে রাজাকার যে শব্দটা আছে, এটাকে আপনারা খুব ভালো মতো মনে রাখবেন, কারণ এটা ভবিষ্যতে গিয়ে সেটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় ইউজ হবে। ঠিক আছে, অনেক অনেক অত্যাচার সহ্য করার পর ডিসেম্বর 1971 সালে ভারতের সাহায্য এবং বিভিন্ন দেশের সাহায্যের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। এবার এই পাকিস্তানিদের থেকে বাঁচার জন্য শেখ মুজিবুর রহমান ভারতের ইন্দিরা গান্ধীর কাছে সাহায্য চান, এবং এই সাহায্য ইন্দিরা গান্ধী দুরকমভাবে দেয়। একটা সরাসরি যুদ্ধের মাধ্যমে, যেটা ভবিষ্যতে গিয়ে হয়, এবং 1971 সালের ডিসেম্বরের দিকে। কিন্তু তার আগের থেকেই
ইন্দিরা গান্ধী একটা নতুন প্ল্যানিং তৈরি করেছিল, যেটা হচ্ছে মুক্তি বাহিনী তৈরি করা। মানে যারা পাকিস্তানের এই অত্যাচার থেকে স্বাধীনতা পেতে চান, তারা একটা মুক্তি বাহিনী নামে একটা বাহিনী তৈরি করে, যাদেরকে ভারত ট্রেনিং দিচ্ছিল। ঠিক আছে, স্বাধীন হওয়ার পরই শেখ মুজিবুর রহমান একটা নতুন বিল পাস করে নিজের পার্লামেন্টে, যার মাধ্যমে যারা তাকে যুদ্ধে সাহায্য করেছিল, মেনলি মুক্তি বাহিনীদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকায়, বিভিন্ন এডুকেশন সেক্টরে, হার সেক্টরে, প্রত্যেকটা সেক্টরেই তাদেরকে 30% অবধি কোটা দেওয়া হয়। এই কোটাটাই হচ্ছে বর্তমান যে বাংলাদেশের নতুন করে স্বাধীনতা, যারা সকল স্বাধীনতা তারা যেটা বলছে, সেটার মূল বীজ। ঠিক আছে, তো এই কোঠা যে ইন্ট্রোডিউস হলো 30% কোঠা শেখ মুজিবুর রহমানের মাধ্যমে, সেটা মনে রাখতে হবে। 1971 সালে স্বাধীনতা হওয়ার পরেও বাংলাদেশি আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, এবং শেখ মুজিবুর রহমান সেটাকে ভালো মতো মেনটেন না করতে পারার জন্য আর্থিক অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়, এবং এর ফলে তখন সেখানে আরও নতুনভাবে আন্দোলন উঠতে থাকে এবং আর্থিক অবস্থা নিয়ে মানুষের মধ্যে অসন্তুষ্টি বাড়তে থাকে। এবং যার ফলে শেখ মুজিবুর রহমান তখন কি করেন, এই যাতে বিরোধী দলরা যাতে ক্ষমতায় না আসতে পারেন, তিনি তখন একটা নতুন দল তৈরি করার চেষ্টা করেন, সেটা হচ্ছে বাংলাদেশি কৃষি শ্রমিক আওয়ামী লীগ, যেটাকে বাকশাল বলা হয়। তো এই বাকশালটা যেটা ছিল, এটা তিনি তৈরি করেন এবং সিঙ্গেল পার্টি সিস্টেম তৈরি করার চেষ্টা করেন বাংলাদেশে। এবং তো স্বভাবতই সেখানকার মানুষ ভীষণভাবে খেপে যান এই বাকশালের উপর। বাকশাল যে নতুন পার্টি তার তৈরি করার চেষ্টা করেন তিনি, তো স্বাভাবিকভাবে তারা আন্দোলন করেন এবং একটা আক্রোশ মানুষের মধ্যে তৈরি হতে থাকে। তো এই যারা মুক্তি বাহিনী আছে, তারা কিন্তু পরে গিয়ে সে বাংলাদেশি আর্মিতে ডাইরেক্টলি ভর্তি হয়ে যান, এবং এর ফলে বাংলাদেশি আর্মিতে দুটো ভাগ তৈরি হয়ে যায়। ঠিক আছে, একটা যারা মুক্তি বাহিনী, যারা ডাইরেক্টলি শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত বলে ধরা হয়, এবং যারা পাকিস্তানের আর্মিতে ছিল এবং তারা পরে গিয়ে বাংলাদেশের আর্মিতে জয়েন করে, তাদেরকে পাকিস্তানপন্থী বা কিছুটা ভারত বিরোধী এরকমভাবে ধরা হয়। ঠিক আছে, তো এই যে সংঘাতটা ছিল না, সেনাবাহিনীর মধ্যে যে এই যে সংঘাতটা, সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক তীব্রভাবে বেড়ে ওঠে। তো শেখ মুজিবুর রহমানের এই সিঙ্গেল পার্টি তৈরি করার একটা প্রচেষ্টার বিরোধিতা করে 1975 সালে 15ই অগাস্ট শেখ মুজিবুর রহমানকে তার বাড়িতে ঢুকে গুলি করে মারা হয়। তার সঙ্গে তার মেয়ে ছিলেন, বউ ছিলেন, এবং পাশাপাশি 17 জনকে বলা হয়েছে তখন মারা হয়েছিল শেখ মুজিবুর রহমানের বাড়িতে। তো সৌভাগ্যবশত সেই সময় শেখ হাসিনা বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন জার্মানিতে তার স্বামীর কাছে। তো তার ফলে তিনি বেঁচে যান। তো পরে গিয়ে তিনি 1975 থেকে 1981 সাল পর্যন্ত দিল্লিতে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকেন। তো এরপরে 1975 থেকে 1981 সাল পর্যন্ত জিয়াউর রহমান, যিনি মুজিবুর রহমানের বন্ধু ছিলেন এবং মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন, তিনি তখন পরে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান। এবং কিন্তু ভবিষ্যতে গিয়ে 1981 সালে এই যে জিয়াউর রহমান ছিলেন, এনাকেও কিন্তু বাংলাদেশি আর্মি মেরে ফেলে। এই যে জিয়াউর রহমান আছেন, ইনি তার টেনিয়ারে একটা কাজ করেছেন, সেটা হচ্ছে এই যে কোঠা ছিল সেটাকে অনেকটা কমিয়ে আনেন, এবং মেধার ভিত্তিতে যে কোঠাটা আছে সেটাকে বাড়িয়ে দেন কিছুটা। তো 1981 সালের পরে এই যে পলিটিক্যাল একটা গ্যাপ তৈরি হয়, এই সময় বাংলাদেশ 1981 সাল থেকে 1990 সাল পর্যন্ত এই যে টেনিয়ারটা, এই টেনিয়ারে বাংলাদেশকে এক ডিক্টেটরশিপের আন্ডারে থাকতে হয়, সেটা হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদ। তিনি ছিলেন তখন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি তখন এই সময় টেনিয়ারে বাংলাদেশে শাসন করেন, এবং তার টেনিয়ারটাকে এক ডিক্টেটরশিপ টেনিয়র হিসেবেই ধরা হয় বাংলাদেশে। মোহাম্মদ এরশাদের সময়ই বাংলাদেশে 1981 সালে শেখ হাসিনা চলে আসেন, এবং এর পাশাপাশি 1981 সালেই এক নতুন পার্টি তৈরি করা, যেটা হচ্ছে জিয়াউর রহমানের পত্নী, যিনি হচ্ছেন খালেদা জিয়া, যিনি বর্তমানে এখন সবচেয়ে বড় বিরোধী পার্টি হিসেবে ধরা হয়। তিনি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এনার চেয়ারম্যান, এবং সেই সময় ইনিও একটা পার্টি তৈরি করেন, যেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি। তো যথাযথ খালেদা জিয়া বিএনপিকে সামনে রেখে কাজ করছিলেন, এবং শেখ হাসিনা তার বাবার যে পার্টি, সেটা হচ্ছে আওয়ামী লীগ, সেটাকে সামনে রেখে কাজ করা শুরু করেন। তো মোহাম্মদ এরশাদ হোসেনের যে টেনিয়ারটাকে, এটাকে বিএনপি এবং আওয়ামী লীগ দুটোর তরফ থেকে এক ডিক্টেটরশিপ হিসেবে তুলে ধরা হয়, এবং যথাযথ 1990 সালে তাকে মোহাম্মদ এরশাদকে যথাযথ বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। এবং এরপরে 1991 সালে বাংলাদেশে আবার ইলেকশন হয়, এবং এই ইলেকশনে বিএনপি এবং জামাত, এই দুটো পার্টি মিলে নিজেদের সরকার গঠন করেন, এবং শেখ হাসিনা বিরোধী পার্টি হিসেবে থাকেন। তো এরপরে বিএনপি এবং আওয়ামী লীগ অল্টারনেটিভভাবে নিজেদের মধ্যে শাসন করতে থাকে।